বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। দর্শক, আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর লাইলুফার ইয়াসমিন, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও আছেন সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি খুব ছোট করে কয়েকটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে আগামী বছরই বাংলাদেশের রাজনৈতিক সরকার আসতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বাংলাদেশ স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা খুব স্বল্পকালীন একটি সরকার, আর আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে কি হবে, আগামী বছরই হয়তো আমরা রাজনৈতিক সরকার দেখতে পাবো। এরপর যে তথ্যটি রয়েছে তা হচ্ছে বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব দল কাজ করেছে, সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে। এবং এটি বিএনপির দিয়ে 31 দফা সংক্রান্ত একটি কর্মশালায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেছেন। পরবর্তীতে যে তথ্যটি তা হচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে বলে দাবি করেছেন ভেঙে দেয়া সংসদের যে বিরোধী দল জাতীয় পার্টি, তার চেয়ারম্যান GM কাদের। তিনি বলেছেন এই দুটি দলকে বাদ দিলে 50% মানুষের জাতীয় ঐক্য হবে। প্রধান উপদেষ্টা যা বৈঠক করেছেন তাতে নিবন্ধিত বেশিরভাগ দল বাদ পড়ায় এতে জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এটি জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে একটি আলোচনায় এসব কথা বলেছেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে বলেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। হ্যাঁ, ভারত বাংলাদেশে একটা সমস্যা হয়েছে, আপনারা বসে ঠিক করে নিন। এটি দিল্লির উদ্দেশ্যে তিনি বলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের আঁচ যদি এখানে এসে কেউ আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহার অবধি বাদ যাবে না। এর কারণ হচ্ছে যেহেতু আমরা পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক, আমি চাই না এটা হোক। তারপর খুব ছোট করে আরেকটি তথ্য একটু দেই, তা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করবেন বলে জানিয়েছেন তিনি। সোহেল তাজ অভিযোগ করেন, শেখ হাসিনাকে ভারত 15 বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল, তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন, আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতাড়ন করা। একটি জাতীয় দৈনিককে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এই এমপি ও দলের সহ সম্পাদক সোহেল তাজ। পরবর্তীতে যে তথ্য তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সেকুলার সংবাদপত্র, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এই ছিল কিছু তথ্য। আমি এখন চলে যাব সরাসরি আলোচনায় আমাদের দুজন অতিথির সাথে। প্রথমে আমি একটু রহমান মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই। আমি যে বিষয়টি একটু আপনার কাছে রাখতে চাই তা হচ্ছে আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার আসতে পারে, এটি পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি বলেছেন। যদিও তিনি বলেছেন এটি তার ব্যক্তিগত মতামত, জানা নেই আসলে কি হবে। আমার প্রশ্নটি হচ্ছে, এই যে কিছুদিন পর পর এক একজন উপদেষ্টা তারা আসলে এই নির্বাচন কবে হবে এই বিষয়টি নিয়ে তারা কথা বলেন, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষকে আগে আসলে একটু আশ্বস্ত করার বিষয় যে একটি নির্দিষ্ট সময় পরে নির্বাচন হবে এরকম বিষয়? কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে এটি আসলে উল্টো বিভ্রান্তি তৈরি করে, এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা আসলে তৈরি হয় এবং এটার জন্য সমালোচনার মুখে এবং সরকারকেও পড়তে হয়, অন্তর্বর্তী সরকারকেও পড়তে হয়। এই মন্তব্য অথবা এই বক্তব্যগুলো দেয়া কতটা প্রয়োজনীয় অথবা এতে আসলে কি উপকার হয় আপনি কি মনে করেন? জি রহমান মুস্তাফিজ শুনতে পাচ্ছেন আমাকে? জি রহমান মুস্তাফিজ। জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে বিষয়টা একটু অন্যভাবে দেখতে হবে। খোলা চোখে আসলে যা দেখা যায় তার সবকিছু আসলে ঘটে না, পিছনের কিছু কারণ থাকে। প্রথমত হচ্ছে, একটি রাষ্ট্র পরিচালিত হবে, রাজনীতিবিদরা পরিচালনা করবেন, সেই জায়গায় তার নানান উইং গুলো হচ্ছে তাকে সহযোগিতা করবে। সেই জায়গায় আমরা দেখছি যে রাষ্ট্র পরিচালনার প্রতিটি বিষয় মূলত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণের বিষয় থাকলেও
অরাজনৈতিক ব্যক্তিবর্গ মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটি পরিচালনা করছেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্মানিত একজন মানুষ। তিনি এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তার যোগ্যতা, মেধা এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্ববোধের জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি হয়তো নিজের প্রত্যাশার কথাই বলেছেন যে 2025 সালে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। জনগণও তাই প্রত্যাশা করে। রাজনৈতিক দলগুলো আমার ধারণা দুই একটি রাজনৈতিক দল ছাড়া বাকিরাও তাই প্রত্যাশা করে। এখন কথা হচ্ছে যে আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। এক ধরনের সমন্বয়হীনতার ব্যাপার আছে। এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা আমি জানি না, তবে যা কিছুই থাকুক না কেন এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে, জনগণের মধ্যে আস্থার অভাব তৈরি হচ্ছে। কেউ বলছেন 4 বছর ক্ষমতা থাকবে, কেউ বলছে 3 বছর, আবার কেউ বলছে 6 মাস পরেই নির্বাচন দিতে হবে আগামী জুনের মধ্যে। এই ধরনের নানান কথা আসছে। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা একটা জায়গায় যদি একটু নজরটা নিয়ে যাই, সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনী পদ্ধতি সংস্কারের কথা বলা হচ্ছে। এর প্রত্যেকটি একটি রাষ্ট্র পরিচালনা মৌলিক জায়গা, এবং সেই জায়গায় সংবিধান সংস্কারের জায়গাটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এটি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে, আরো হবে। একমাত্র যেটি হতে পারত নির্বাচন কমিশন এবং নির্বাচনী আইন সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যাওয়া। তো সেই জায়গাটিতে আমার মনে হয় যে সেই কাজটি করার হয়তো সদিচ্ছা আছে বর্তমান সরকারের, কিন্তু দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব জাস্টিস, এই যে নানান ঘটনা তার সাথে যুক্ত হচ্ছে ভারতের সাথে টানাপোড়েন, আবার একই সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের আলোচনা। নরওয়েন একজন রাজনীতি বিশ্লেষক, তিনি আবার আল জাজিরাকে কিছু কথা বলেছেন। সবকিছু মিলিয়ে আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কোন পথে যাবেন সেই সিদ্ধান্তর জায়গাটায় তারা পৌঁছতে পারেননি। কারণ এই সরকার পরিচালনার পিছনে একটি বড় ভূমিকা রাখছে ছাত্ররা, যাদের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রাজনৈতিক বা এমনকি ছাত্র সংগঠনে নেতৃত্ব দেওয়ার মূল জায়গায় থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাটাও নেই। সেই জায়গাতে কিছু ভুল হচ্ছে, কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, কিছু আস্থার সংকট তৈরি হচ্ছে। এই জায়গাগুলো আসলে ঠিক না হওয়া পর্যন্ত উপদেষ্টারা এক একজন এক এক কথা বলবে, রাজনৈতিক দলগুলো কথা বলবে। নির্বাচন কমিশন হয়ে গেছে, নির্বাচন কমিশন তারা তাদের মতো করে দায়িত্ব পালনের চেষ্টা করছে, কিন্তু তারা জানেন না আসলে তাদেরকে এই মুহূর্তে কি করতে হবে। কারণ নির্বাচনী আইন সংস্কার এক জিনিস, আর এই সংস্কারের পরবর্তী কার্যক্রম আরেক বিষয়। সেই জায়গায় হচ্ছে তারা সবটা মিলে আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছি। আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না যে অপরিপক্কতার মধ্যে আছি, এই কথাই আমি বলছি না, কিন্তু বাস্তবতা আসলে অনেকটা ওইরকমই। সব কিছু মিলিয়ে আমার মনে হয় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তার ব্যক্তিগত প্রত্যাশার কথা জানিয়েছেন। বেশ কয়েকজন উপদেষ্টা আমার জানা মতে একই রকমই ভাবছেন যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব পালন করতে চান। কারো কারো অন্যরকম উদ্দেশ্য থাকতে পারে, কেউ কারো দীর্ঘমেয়াদী এই একটা সরকারের মধ্যে থাকতে চান, একই সাথে নিজেদেরকে গড়ে নিতে চান। আর এই সে রাষ্ট্রকে আসলে গত 15 বছরের আমরা যে শব্দগুলি দাঁড়িয়ে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ, লুটপাটকারী, এই যে শব্দগুলো শুনছি, আমরা তার চাইতে বেশি কি ভালো আছি? যে এখন তো আসলে আমরা দেখছি যে বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী। খালি মানুষের চেহারাগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু সিন্ডিকেটটা রয়ে গেছে। এই শীতের এই সময় হচ্ছে আমাদের কাঁচা সবজির যা দাম, আমাদের অন্যান্য চাল ডাল তেলের যা দাম, আবার আমরা বলছি ভারত বিরোধিতার কথা, ভারত পণ্য বয়কটের কথা, আমরা ভারতের চাল ডাল পেঁয়াজ ছাড়া চলতে পারছি না। আবার এদিকে আগরতলার ঘটনা, সবকিছু মিলিয়ে আসলে আমরা কোন পথে আছি? আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আগে উচিত সেই জায়গাটা চিহ্নিত করে এগিয়ে যাওয়া। জি, আপনাকে ধন্যবাদ। আমি একই প্রশ্ন একটু লাইলুফার ইয়াসমিন, আপনি যদি এই বিষয়ে একটু ছোট্ট করে বলতেন, এরপর আপনার কাছে আমি একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতাম। দেখুন, আমি একই সাথে বলতে চাই যে আমার কাছেও মনে হয়েছে যে এখানে একটু সমন্বয়হীনতা আছে। আমার কাছে মনে হয়েছে যে যেসব বিষয়ে হয়তো আহ, আম, আহ, এ- বক্তব্য আসা উচিত প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারির কাছ থেকে, সেই সব বিষয়ে যখন অন্যান্য উপদেষ্টাদের কাছ থেকে ভিন্ন ধর্মী, মানে এক একজন এক এক ধরনের কথা বলছেন, এরকম আসে, তখন স্বাভাবিকভাবে আমরা যারা
চেয়ে আছি এই ইন্টারিম গভর্নমেন্টের দিকে, যে আমরা অন্য ধরনের একটা প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি, কারণ এই ধরনের কোনো কিছুই আমি তো আমার লাইফ টাইমে দেখিনি, এবং অনেকেই আমাদের লাইফ টাইমে দেখিনি বাংলাদেশে। সুতরাং আমরা একটা নতুন সূচনার প্রত্যাশা করছি। সেক্ষেত্রে সমন্বয়হীনতা যখন আমরা দেখি, তখন স্বাভাবিকভাবে আমরা একটু মনক্ষুণ্ণ হই। তো আমারও মনে হয় যে কিছু কিছু বিষয় একটু চিন্তা করা উচিত, যে কোন বিষয়টা নিয়ে কে কথা বলবেন, কোন বিষয় নিয়ে কার কথা বলার এখতিয়ার থাকবে, এবং সেই বিষয়গুলো বোধহয় একটু ঠিক করে নেওয়া দরকার। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করলে আরো অনেক কথা বলা যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে, যেমনটি রহমান মোস্তাফিজ বলছিলেন, আমি একটু সেদিকেই যাই। এই যে আলু, পেঁয়াজ, চাল, আরো বিভিন্ন জিনিস, আমি যদি প্রশ্ন রাখি যে এই যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ভারতের উপর আসলে আমরা কতটা নির্ভরশীল, এটি একটি বড় বিষয়। এবং এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমদানি আমরা যদি বলি যে, অথবা বাংলাদেশ থেকে যে রপ্তানি, এর যদি বড় একটি অংশ ব্যাহত হয়, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য এটি কতটা দুশ্চিন্তার অথবা হতে পারে, অথবা এর বাস্তবতাটা আমরা কতটুকু বুঝি, এবং আমরা কি এর বিকল্প তৈরি করতে পেরেছি? লাইলুফার ইয়াসমিন। দেখুন, যখন আমরা একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা বাস করি, আমাদেরকে কিন্তু জিওগ্রাফিক রিয়ালিটি এটা মেনে নিতে হবে। সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র ভারত নয়, আমরা মায়ানমার থেকেও কিন্তু অনেক পণ্য আমদানি করি। এবং এগুলো হচ্ছে যে একসাথে যে প্রতিবেশীরা থাকে, এবং তাদের মধ্যে কতগুলো বিষয়ে আগে থেকে চুক্তি থাকে, বা জরুরি প্রয়োজনে হঠাৎ করে কোনো কিছু আনা হয়। এবং সে কারণে আমি মনে করি যে জিওগ্রাফিক কম্পালশনের বিষয়টা আমরা যখন ভুলে যাব, তখন কিন্তু আমরা অনেক বেশি কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি করব। একই সাথে আমাদের কিন্তু বর্ডার হাট ছিল, যে বর্ডার হাট সীমান্ত এরিয়াতে একটা অন্য ধরনের ইকোনমিক সিচুয়েশন তৈরি করেছিল, এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এটা হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে, যে আমরা সুযোগ তৈরি করব তখনই যখন অন্য কোনো সোর্স থেকে আমরা আরো কম দামে এবং আরো সহজে এই পণ্যগুলা পাবো। এবং সেক্ষেত্রে অনেক দেশেরই আপনি দেখবেন যে প্রতিবেশীর থেকে ভালো বিকল্প কোনো বেসিক আইটেমগুলোর ক্ষেত্রে কিন্তু আর নাই। এবং যখন অন্য দূরে আমরা যখন জিনিসগুলো কিনতে যাই, তখন সেগুলোর যেমন পরিবহন ব্যয় থাকে, তেমন হঠাৎ করে ঘাটতিগুলো মোকাবেলা করা যায় না। এগুলো তো সাধারণ কথা, এটা আমরা সবাই বুঝি। তো সেই কারণে আমি মনে করি যে ভারতের সাথে সম্পর্কটা আমাদেরকে অনেক অন্যরকম লেন্স দিয়ে দেখতে হবে। এটা আমাদের দিক থেকে, এটা ভারতের দিক থেকেও, যেটা আমার মনে হচ্ছে যে আপনি হয়তো পরে আমাকে জিজ্ঞাসা করবেন, এবং তখন আমি বলবো আরো। জি, আপনাকে ধন্যবাদ। জি, এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমি একটু রহমান মুস্তাফিজ আপনার কাছে আবার আসি, যে এই বিষয়টি নিয়ে, যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি দাবি করেছেন যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাংলাদেশে 50% মানুষের প্রতিনিধিত্ব করে, এবং প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, ধর্মীয় নেতাদের সাথে, তাতে তিনি বলছেন যে নিবন্ধিত বেশিরভাগ দল বাদ পড়ায় এতে জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আমি যদি দুটি বিষয় একই সাথে আপনার কাছে রাখি, যে এই যে জিএম কাদের ওনার এই দাবি, এবং সেই সাথে তার যে মন্তব্য জাতীয় অনৈক্যের সূচনা, এ ব্যাপারে আপনি কি বলবেন? জি, রহমান মুস্তাফিজ। জি, রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, শুভঙ্করের ফাঁকি। জিএম কাদের যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মিলিত শক্তি মোট জনগোষ্ঠীর 50%, কথা সত্যি। শুভঙ্করের ফাঁকির ওখানেই, যে জাতীয় পার্টির এই 50%-এর মধ্যে জাতীয় পার্টির অবস্থান কতটুকু, তারা কি বাংলাদেশের রাজনীতিতে আদৌ কোনো গুরুত্ব বহন করে? যে তাদের অবস্থান তো আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটার পরে অবস্থান তাদের চতুর্থ স্থানে। তাদের 6 থেকে 7% ভোট আছে। এখন যদি আওয়ামী লীগের ভোটের সাথে তার ভোটটা যোগ করে বলা হয়, তাহলে সংখ্যাটা বাড়ে, তখন নিজেকে একটু গুরুত্বপূর্ণ মনে হয়। উনি আসলে ওই আওয়ামী লীগের ঘাড়ে বন্দুকটা রেখে শিকারটা করতে চাচ্ছেন। সেই জায়গায় হচ্ছে আসলে জিএম কাদেরের কথার একটা অংশের সাথে আমি একমত, যে আসলে কাউকে বাদ দিয়ে সংস্কার বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, এটার সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ আমি একদম সর্বনিম্ন পর্যায়েও যদি ধরি, প্রায় 40% জনসমর্থন তার দিকে আছে। তাকে বাদ দিয়ে আসলে আপনি শতভাগ জনগোষ্ঠীর কথা বলতে পারেন না, এককভাবে বড় দল বলতে পারেন। হ্যাঁ, এই 40%-এর মধ্যেও আবার কারো কারো আওয়ামী লীগের বিগত 15 বছরের নানান কর্মকাণ্ডে ক্ষোভ, বিক্ষোভ, হতাশা আছে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে আমি আওয়ামী শাসনামলেও দেখেছি ক্ষোভ প্রকাশ করতে, বিশেষ করে ত্যাগী এবং তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে উপেক্ষা করা, হাইব্রিডদেরকে সামনে নিয়ে আসা, এই জায়গায় তাদের ক্ষোভগুলো ছিল।
সেই জায়গা থেকে তারপরেও দিন শেষে কিন্তু তারা নৌকার বাইরে যায় না। এখন জিএম কাদের সাহেব হচ্ছে ওই 6% অংশ নিয়ে হচ্ছে 44-এর সাথে 6 যোগ করে 50 বলে নিজেকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা। সেই জায়গায় আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে অবশ্যই দরকার, যদি আমি শতভাগ মানুষের প্রত্যাশা জায়গার কথা বলি সেটা ঠিক আছে, কিন্তু ওই যে জিএম কাদেরের 6% নিয়ে 50-এর দাবিদার হয়ে সামনে চলে আসা এটা একেবারেই ঠিক না। তবে আমি মূল কথা যদি বলতে চাই যে আজকে বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটি দলকে বাদ দিয়ে আসলে কখনোই অন্য কারো ইচ্ছা মতোই কিছু করে ফেলবে আর সেটা বাস্তবায়ন হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। আজকে বিএনপিকে যদি 15 বছর কোণঠাসা করে রাখা না হতো, সেই ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের এই পরিণতি হতো না। একইভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করতে গিয়েও খুব ভালো কিছু আসবে এমনটা ভাবার কোনো কারণ নাই। দিন শেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদেরকে বাংলাদেশটা নিয়ে ভাবতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে। সেই জায়গায় আমার মনে হয় যে সবাইকে নিয়েই এগিয়ে যাওয়া, সেটা 6% বা 1%, এতে কিছু যায় আসে না। সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, আমরা এটা বিবেচনায় নিতে পারি নির্বাচনী পদ্ধতির জায়গায় গিয়ে আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনে যে আলাপটি এসছে সেই জায়গায় যদি আমরা যাই, সেই ক্ষেত্রে হয়তো জাতীয় পার্টির এই 6% একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কিছু বিষয় আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি, ডক্টর লাইলুফার ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই এবং আশা করবো একটু ছোট করে যদি উত্তরগুলো দেন তাহলে আমাদের দর্শকরা প্রত্যেকটি বিষয় একটু জানতে পারবে আপনাদের মতামত। আমি একটু লাইলুফার ইয়াসমিন আপনার কাছে আসি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ স্থানীয় সময় শনিবার রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা। বক্তারা আরও বলেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশ মেনে নেবে না। ভারতের ইদানিং কর্মকাণ্ড দেখে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। বর্তমান বাংলাদেশ ভারত সম্পর্কের পরিস্থিতি বিবেচনায় অবসরপ্রাপ্ত, আমি যে প্রশ্নটি রাখতে চাই যে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যে এই কর্মসূচি, এটি আসলে সরকারের জন্য অথবা বাংলাদেশ রাষ্ট্রের জন্য কতটুকু সহায়ক ভূমিকা রাখছে অথবা রাখবে বলে আপনি মনে করেন? আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে বাংলাদেশ ভারত সম্পর্কে একটি টানাপোড়েন চলছে এবং সেই সময় আমি মনে করি যে প্রত্যেককে একটু ধৈর্য ধরা এবং প্রত্যেককে একটু রেসপন্সিবল কথাবার্তা বলার প্রয়োজন আছে। এবং সেক্ষেত্রে আমি মনে করছি যে কোনো পক্ষই যদি কোনো পক্ষই কিন্তু কোনো ধরনের উস্কানিমূলক বা এই যে আধিপত্যবাদ বা আমাদের দেশের প্রতি সার্বভৌমত্বের প্রতি হুমকি, এই ধরনের কথাবার্তা কিন্তু আমাদের ইমেচিউরিটিও কিন্তু এটা রিভিল করে। সেটা হচ্ছে যে আমরা সবসময় দেখছি যে ভারত থেকে আপনারা এই কয়েকদিন দেখেছেন 49টি সংবাদ মাধ্যম থেকে যে পরিমাণ অপতথ্য, মিথ্যা তথ্য এগুলো ছড়ানো হয়েছে, সেভাবে করে আমরা কিন্তু অনেক রেস্ট্রেইন শো করেছি। সেই রেস্ট্রেইনটা যেটা শো করছি সেটা কিন্তু যে ভারত যেমন দেখছে তেমন ভাবে রিজিওনাল সেট আপে অন্যান্য দেশগুলো দেখছে, সেভাবে করে আন্তর্জাতিক মিডিয়াও দেখছে। জি, লাইলুফার ইয়াসমিন, আমরা আসবো আপনার কাছে আবার। আমি একটু রহমান মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই। যেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম একই বিষয় এবং সাথে একটু যোগ করে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত ভয় দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, আমাদের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে, এই কথা বলে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই না। একই ধরনের আসলে বিষয়টি, সেটা হচ্ছে যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এই বিষয়ে যে প্রতিক্রিয়া, এটি কৌশলগতভাবে আসলে কতটা সঠিক হচ্ছে, আপনি কিভাবে দেখছেন একজন সাংবাদিক হিসেবে, রহমান মুস্তাফিজ? আমার মনে হয় যে আমার সওয়াল হচ্ছে মিস ইয়াসমিন আমার চাইতে ভালো বলতে পারতেন এই বিষয়টা এভাবে যে আমরা সারা পৃথিবীতেই দেখি যে একটি বড় দেশের প্রতিবেশী ছোট দেশটির রাজনীতি আবর্তিত হয় বড় দেশটিকে ঘিরে, তার পক্ষে বা বিপক্ষে। বাংলাদেশ ভারতের পক্ষেও দুই দেশের রাজনীতিতেও একইভাবে ঘটনাগুলো ঘটে। এখন কথা হচ্ছে, আমরা বাংলাদেশের জায়গা থেকেই যদি বিষয়টা দেখি যে আমাদের কূটনীতিকরা বরাবরই পিছিয়ে থাকেন, সেটা ভারত হোক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের সাথে যাই বলি না কেন,
আমাদের ডিপ্লোম্যাটদের কয়টা সমস্যা আছে। প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা, একই সাথে হচ্ছে শব্দ চয়নের ক্ষেত্রে ডিপ্লোমেসির অভাব, 3 নাম্বার হচ্ছে হোমওয়ার্কের অভাব। ভারতের ডিপ্লোম্যাটদের অনেকের সাথেই আমার কথা বলার সুযোগ হয়েছে বিভিন্ন সময়, সেটি আমি দেখেছি যে একটা ছোটখাটো ইস্যুতেও, বড় ইস্যু তো আমি বাদই দিলাম, ছোটখাটো ইস্যুতেও তারা যেই পরিমাণ হোমওয়ার্ক করে বসে, যে আমরা যারা সেই বিটে, আমি একসময় রিপোর্টিং এ ছিলাম, সেই বিটে দীর্ঘদিন কাজ করার পরেও দেখেছি যে আমাদের কাছে যা ইনফরমেশন, তাদের একজন ডিপ্লোম্যাট তার চাইতে অনেক বেশি ইনফরমেশন শুধু তাৎক্ষণিক না, অতীতের এবং ভবিষ্যতের নিয়ে তারা বসছেন। আর আমাদের এখানে আর ওনারা বসে যে কাজটা করেন, অনেকগুলো ইস্যুকে জড়িয়ে দেন। আমাদের দেশের ডিপ্লোম্যাটরা যখন বসেন, আমাদের আহ, যে ইয়েরা আছেন, উপদেষ্টা বলি বা একসময় মন্ত্রীদের কথা বলি, ওনারা যখন বসেন, ওনারা ভারতীয় ডিপ্লোম্যাটরা একসাথে 7-8টা ইস্যু টেনে আনেন। টেনে আনলে হয় কি, এখন আমার ধরেন বিদ্যুৎ জ্বালানি, আমার আইসিটি ডিভিশন, আমার পানি সম্পদ মন্ত্রণালয়, আমার স্বরাষ্ট্র, এইভাবে 8-10টি ইস্যু। আমরা কখনোই এই ধরনের আন্তর্জাতিক বৈঠকে বসার আগে আন্তঃ মন্ত্রণালয় মিটিং। জি, রহমান মুস্তাফিজ, আমি আবারও আসবো আপনার কাছে। সংযোগটি সম্ভবত কোনো সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই আপনার কাছে আবার আসবো। ডক্টর লাইলুফুর ইয়াসমিন, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের আলোচনা এবং আপনি আমার শেষ প্রশ্নটি নিশ্চয়ই শুনতে পেরেছেন। রহমান মুস্তাফিজের কাছে আমি যে প্রশ্নটি রেখেছিলাম, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। দেখুন, উনি খুব সুন্দর করে যে কথাটা বলেছেন সেটা আমিও একই কথা মনে করছি, যে আমাদের হোমওয়ার্কের অনেক বেশি করা উচিত, এবং একই সাথে আমরা ইস্যুগুলাকে যেভাবে সেপারেটেড ভাবে দেখি, ইস্যুগুলা কিন্তু সেপারেটেড নয়, ইস্যুগুলা কিন্তু একটা অপরের সাথে কানেক্টেড। এবং এই যে সামগ্রিক একটি ভাবে একটি বিষয় বিশ্লেষণ, এই বিশ্লেষণটা কিন্তু প্রয়োজন আছে, যেটা হয়তো অনেক সময় আমরা আমাদের দিক থেকে ঘাটতি দেখি। যেই কারণে আপনি একটু আগে আমাকে যে প্রশ্নটা করেছিলেন, যে এই ধরনের একটা স্টেটমেন্ট, হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কাজ করব, তো এটা যখন আমরা বলছি তখন একই সাথে আমরা বুঝতে পারছি না যে আমাদের আন্তর্জাতিক মিডিয়া কিন্তু আমাদেরকে দেখছে, কারণ আমরা যে পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছি সেটা কিন্তু সবার মধ্যেই আগ্রহ তৈরি করেছে। আপনি জেনে থাকবেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 27 জন রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট রাষ্ট্রদূত সবাই মিলে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আলাপ করবেন। এর অর্থ বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, বাংলাদেশকে সারা বিশ্ব যেভাবে করে দেখছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু আগে কখনো আমাদের হিস্ট্রিতে হয় নাই, যে 27টি রাষ্ট্রের কূটনীতিকরা আসছেন। এবং সেই জন্য আমি মনে করছি যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের দুই পক্ষকেই যেমন রেস্ট্রেইন দেখাতে হবে, তেমন ভাবে একটি পলিটিক্যাল আলোচনার মাধ্যমে কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিয়ে আগাতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু যে প্রসঙ্গে আসতে চাই একই বিষয়ে, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, এবং সেখানে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সবাই। যেই বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে বর্তমান অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো, এবং যদি বলি দেশের জনগণ ঐক্যবদ্ধ, এই বার্তাটা কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে সঠিকভাবে দিতে পেরেছে বলে আপনি মনে করেন? আমি মনে করছি আমরা যেই মেসেজই ভারতকে দেই না কেন, ভারত সেটা গ্রহণ করতে আগ্রহী নয়। এটা খুব আনফরচুনেট ট্রুথ, যেটা আমরা বারবারই দেখছি, যে আমাদের এখান থেকে যাই বলা হচ্ছে, তারা কিন্তু তাদের ন্যারেটিভ দিয়ে এটা ব্যাখ্যা করবার চেষ্টা করছে। এবং আপনি যদি একটু পিছনে যান, 2019 সালের জুলাই মাসে আপনার হয়তো মনে থাকবে যে প্রিয়া সাহা, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে হঠাৎ করে জি। বললেন 37 মিলিয়ন এখানে সংখ্যালঘু নাই। তখন কিন্তু ভারতীয় মিডিয়ার যে রেসপন্স ছিল, এবং এখন যদি আপনি রেসপন্স দেখেন, দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তার কারণ হচ্ছে তারা কিন্তু ভারতে বাংলাদেশের সাথে সম্পর্ক একটি পলিটিক্যাল পার্টির মাধ্যমে তৈরি করতে চেয়েছে। এটা খুব আনফরচুনেট ট্রুথ। এটা কিন্তু আমরা বারবার দেখছি, বারবার বলছি যে তাদেরকে এটা ভুলে গেলে চলবে না, যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বলুন, বাংলাদেশের জনগণ বলুন, তারা কিন্তু একটি ইডিওলজি বা একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। কাজেই আমরা অনেকভাবে মেসেজ দিচ্ছি, আমরা বারবার করে আহ্বান জানাচ্ছি ভারতকে এখানে আসবার জন্য, কিন্তু তারা কিন্তু সেটা করছেন না। তারা কিন্তু বিভিন্ন ইনসেন্ডিয়ারি যে মন্তব্য আছে সেগুলো কিন্তু তারা দিয়েই যাচ্ছেন, এবং আমার মনে হচ্ছে না যে তারা আমাদের কাছ থেকে কিছু শুনতে আগ্রহী। তারা বরং নিজেদের যেটা মাথায় আছে সেটা তারা সারা বিশ্বকে প্রচার করতে অনেক বেশি আগ্রহী তারা। জি, আমি আপনার কাছে এই বিষয় নিয়ে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো। আমি একটু রহমান মুস্তাফিজের কাছে যেতে চাই। রহমান মুস্তাফিজ, আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই তা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো সরানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। এখন এই যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, এগুলো কোনটা বিদ্বেষমূলক, কিভাবে কিসের ভিত্তিতে আসলে এটা নির্ধারণ হবে, এই বিষয় সম্পর্কে আপনি যদি আপনার ধারণাটা একটু বলতেন, এবং এইটা আসলে বাংলাদেশের গণমাধ্যমের জন্য কতটা চ্যালেঞ্জিং বিষয়, এটা কিভাবে ফাইন্ড আউট করা যায় আসলে। জি, রহমান মুস্তাফিজ। এটা আসলে আপেক্ষিক বিষয়, যে সত্য আপনার কাছে যেটা সত্য আমার কাছে সত্য নাও হতে পারে, আপনার কাছে যেটা অসত্য সেটা আমার কাছে নাও হতে পারে। তো এই আপেক্ষিকতাটা আসলে নির্ভর করে হচ্ছে ক্ষমতাসীনদের উপরে। ক্ষমতাসীনরা কিভাবে হচ্ছে সত্য মিথ্যা নির্ধারণ করবেন তার উপরে। এখন আজকে ধরেন শেখ হাসিনা 5 আগস্ট ভারত চলে গেলেন। ভারত চলে যাওয়া ইস্যুতে এই যে দেখেন, আমরা এই যে বলছি যে ভারত চলে গেলেন, এই চলে যাওয়াটা আমাদের গণমাধ্যমের কথাও যদি ধরেন, কেউ বলছে ভারতে চলে গেলেন, কেউ বললেন যে ক্ষমতা থেকে অপসারিত হলেন, কেউ বলছেন পালিয়ে গেলেন, কেউ বলছেন যে ভারতে আশ্রয় নিলেন। কথা কিন্তু একটাই, দিন শেষে শেখ হাসিনা ভারতে আছেন, বাংলাদেশে নেই। এবার উপস্থাপনটা হচ্ছে এই জায়গায়। একই সাথে আপনি দেখেন যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা বলছে তারা। ঠিক বিপরীতে আবার দেখেন বিএনপি বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েও হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা হবে না। আবার রাষ্ট্রপতি অপসারণ ইস্যুটাও আপনার নিশ্চয়ই মনে আছে, যে কেউ বলছে রাষ্ট্রপতিকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, কেউ বলছে অপসারণ করতে হবে। আবার রাজনৈতিক দলগুলো বলছে রাষ্ট্রপতিকে অপসারণ করা বা পদত্যাগে বাধ্য করা এই মুহূর্তে ঠিক হবে না, এক ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এই টোটাল বিষয়গুলোই তো হচ্ছে আসলে আপেক্ষিকতার ব্যাপার, যে আপনি আপনার স্বার্থে কিভাবে ব্যবহার করবেন। ইতিহাস রচনা করেন আসলে বিজয়ীরা। তো যিনি বিজয়ী তিনি তার মতো করেই এই বিদ্বেষ, সত্য অসত্য, এই টোটাল বিষয়গুলো নির্ধারণ করবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গায় আসলে আমি আসলে বলে এটা কিছু লাভ নেই। এটা হচ্ছে প্রধান উপদেষ্টা বলি, অথবা উপদেষ্টাদের কথা বলি, অথবা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা বলি, আপনি যেভাবেই বলেন না কেন, অথবা হচ্ছে যেটি ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড, তার মনোজগতে কি আছে, এই সব কিছু মিলিয়েই আসলে ক্ষমতার লড়াইয়ে যিনি এক ধাপ এগিয়ে থাকবেন তিনি শেখ হাসিনার কোন বক্তব্যটাকে বিদ্বেষ মনে করবেন, কোনটা মনে করবেন না, এটা হচ্ছে মূল বিষয়। নিউ ইয়র্কে গত বুধবার দিন শেখ হাসিনা জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, 8 তারিখে লন্ডনে যুক্ত হওয়ার কথা আছে। সেই জায়গাগুলো থেকে হচ্ছে উনি বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে খুব স্বাভাবিক কারণেই তিনি যদি বিদ্বেষ পোষণ করে নাও থাকেন, কিন্তু বলার সুযোগ থাকবে, যেহেতু বর্তমান সরকার বিরোধী কিছু কথাবার্তা আসবে, সেই ক্ষেত্রে এটাকেও বিদ্বেষ হিসেবে দেখানোর সুযোগ থেকে যাচ্ছে। একই সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের কথাগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ইতিবাচক ভাবে নেননি। ভারতের পার্লামেন্টের আলাপ, এমনকি সর্বশেষ কর্ণাটকে যে ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা বাংলাদেশ ইস্যুতে যে কথাটা বলেছেন তিনি, বিশেষ করে চিন্ময় ইস্যুতে, সেই জায়গায় হচ্ছে তিনি কথাটা, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সত্যি কথাটাই তিনি বলেছেন, কিন্তু একজন বাংলাদেশী হিসাবে, একজন নাগরিক হিসাবে এই দেশে অবশ্যই আমি তার প্রতিবাদ জানাবো। এই যে প্রতিবাদ জানানোর ভাষাটাই এখন, এই যে ভারতীয় সেনা কর্মকর্তার কথা কিন্তু বাংলাদেশের 10% সনাতন ধর্মাবলম্বী না হোক, অন্তত 8% তো এটার সাথে একমত পোষণ করে, বা একমত পোষণ না করলেও কৌশলগত কারণে এই মুহূর্তে ওই বক্তব্যটিকে তারা সমর্থন যোগাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন না সেই জায়গায় না গিয়ে আদালতের ইস্যু হয়ে গেছে এখন, বিচারাধীন বিষয় আসলে আমাদের বলা শোভা পায় না। তবে আমি প্রত্যাশা করতেই পারি আদালত হয়তো এমন বক্তব্যই দেবে, যেটা তারেক রহমানের ক্ষেত্রে হচ্ছে আদালতের বক্তব্যটা ছিল কি, তিনি যেহেতু সাজাপ্রাপ্ত এবং পলাতক সেই কারণে তার বক্তব্য প্রচার করা যাবে না। শেখ হাসিনা কিন্তু এখনো সাজাপ্রাপ্ত নন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আদালত থেকে আমরা এমন নির্দেশনা পেতে পারি যে দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে যায় এমন বক্তব্য শেখ হাসিনা দিয়ে থাকলে সেটি গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। কিন্তু দেশের স্বার্থে যদি কথা বলেন, জনমানুষের স্বার্থে যদি কথা বলেন, সেটাই বাধা থাকার কোনো কারণ দেখি না আমি।
জি এটা টোটালটাই আসলে এখন আদালতের বিষয় বলে আমাদের এটা নিয়ে আর খুব জি বেশি কথা না বলাটাই বাঞ্ছনীয়। জি রহমান মুস্তাফা, আপনাকে ধন্যবাদ। একটু লাইলুফার ইয়াসমিন, আপনার কাছে আবার একটু আসি। যেই বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ নিয়ে ইদানিং বেশ কথা বলছেন। গত 2-2.5 মাস 3 মাস আসলে খুব একটা বেশি বাংলাদেশের প্রসঙ্গে তাকে কথা বলতে শোনা যায়নি। এর অন্যতম কারণ কি আসলে ইন্টারনালি ভারতের ইন্টারনাল পলিটিক্স অথবা পশ্চিমবঙ্গের পলিটিক্স বলে আপনি মনে করেন? বিজেপি আসলে যে চাপটি তৈরি করেছে এই কারণেই কি আসলে তার ভোট ব্যাংকের জন্য অথবা তার রাজনীতির জন্য, তৃণমূলের জন্য এরকম করতে হচ্ছে? মানে পুরোটাই কি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এমনটা হচ্ছে, নাকি বাংলাদেশের সাথে যে ভারতের একরকম সম্পর্কের টানাপোড়েন চলছে সেটার কতটুকু রিফ্লেকশন আসলে মমতা ব্যানার্জির বক্তব্যে আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, মমতা ব্যানার্জি কিন্তু এতদিন পর্যন্ত উনি অনেক সংযত মন্তব্য করেছেন বা আচরণ করেছেন। আম, এবং সেই কারণে আমি আমি নিজেও মনে করছি যে তিনি যে বক্তব্যটা হঠাৎ করে দিয়েছেন, যে বক্তব্যটা কিন্তু মানে একজন পলিটিশিয়ান হিসেবে ওনার পক্ষে শোভা পায় না। কারণ ওনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং নাই যে ইউএন পিসকিপিং মিশন কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে না। এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছাড়া তিনি যখন এতদিন ধরে উনি ইলেকশনে জিতে আসছেন, উনি এই ধরনের একটা মন্তব্য করেন যে ভারতকে শান্তিরক্ষী পাঠাতে হবে। যে কোনো দেশ কিন্তু ইচ্ছা করলে আরেকটি দেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে না। তো সেই কারণে আমি মনে করছি যে ইন্টারনাল যে প্রেশার, সেটাতে নিজের ভোট ব্যাংককে তিনি শান্ত করবার জন্যই এই ধরনের একটি খুবই অবিবেচক এবং খুবই অপরিণামদর্শী একটি কথা তিনি বলেছেন। এবং এটা আবারও প্রমাণ করে যে ভারতে কিভাবে করে একটি অন্যরকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যেখানে তারা বাংলাদেশ থেকে কোনো তথ্য নিতে আগ্রহী নয়, বাংলাদেশে আসলে কি হচ্ছে সেটা জানতে তারা আগ্রহী নয়। তারা নিজেদের মতো করে মন গড়া কথা বলেই যাচ্ছেন। এবং যেটা আপনারা দেখবেন যে আমরা এখান থেকে অনেকেই বলছি, অনেকেই লিখছি যে আপনারা যে আমাদের দেশে আসলে কি হচ্ছে এবং এই দেশে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ আছে সেটা কিন্তু ভারতে কখনো নাই। সে কারণে বাংলাদেশে এর আগেও যখন আমরা দেখেছি যে নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে, নারীদের এগিয়ে যাওয়া, এবং আমরা যেভাবে করে শিশু নারী শিশু বাচ্চাকে প্রোটেক্ট করি, সেটা কিন্তু ভারতেরও উদাহরণ নাই। বাংলাদেশ কিন্তু একটা অন্য ধরনের ডেভেলপমেন্ট কেস, এবং এইটা কিন্তু ভারত কখনোই মানে স্বীকার করতে রাজি ছিল না এবং এখনো রাজি নাই যে আমরা এসব বিষয়ে অনেক ম্যাচিওর, আমরা অনেকটা এগিয়ে গেছি। সেটা ভারত কিন্তু এখনো পিছনেই পড়ে আছে সেই সব বিষয়ে। সামাজিক বন্ধনের দিক থেকে কিন্তু ভারত একটি অনেক মানে জাতি নিয়ে একটি দেশ। সেই কারণে তারা যেই মেচুরিটি লেভেলে যায়নি, সেটা কিন্তু আমরা যেতে পেরেছি। আমাদের এখানে কিন্তু আমাদের বন্ধু বান্ধবী কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, তার বদলে কিন্তু আমরা রাদার সবকিছু একসাথে করে উৎসব করতে আমরা অভ্যস্ত। এটা কিন্তু কোনো পলিটিক্যাল স্লোগান নয়। যে একজন একাডেমিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমি আমার ছাত্রছাত্রীর মধ্যে যেটা দেখেছি, আমি সেটাই আপনাকে বলছি। আমার মনে হয় এই পলিটিক্যাল ম্যাচুরিটির অভাবটা ভারতে আছে বলে তাদের পক্ষে এটা বিশ্বাস করা খুব কঠিন যে বাংলাদেশ কিভাবে করে এই সম্প্রীতিটা ধরে রেখেছে। জি, আপনাকে ধন্যবাদ রহমান মুস্তাফিজ। আমাদের হাতে সময় কম আছে, 4 মিনিট কি 5 মিনিট। আমি একটু আপনার কাছে আসি একটি বিষয় নিয়ে, এবং যদি শেষে সময় পেয়ে আপনার কাছ থেকে আমি 1 মিনিট একটা প্রশ্ন একটু করব। এই প্রশ্নটা আগে রাখি, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্কের অবনতি, এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এমন কথা বলেছেন। এবং আমরা যদি একটু দেখি, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তানজিম আহমেদ সোহেল তাজ তার কথায় আসলে ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। বিগত বহু বছর আসলে আমরা তার তেমন কোনো রাজনৈতিক কথা শুনিনি, অথবা একরকম চুপচাপে ছিলেন বলা চলে, কিন্তু ইদানিং বেশ সরব। এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? এ ব্যাপারে কি বলবেন? প্রথমত তাজউদ্দিন পরিবার অনেকাংশেই হতাশাগ্রস্ত অনেকদিন ধরেই। বিশেষ করে হচ্ছে তাজউদ্দিন আহমেদ এর কথা খুব বেশি কিছু বলা নাই, সবাই জানেন। আওয়ামী লীগের প্রচন্ড দুঃসময়, শেখ হাসিনা দেশে আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছিলেন জোহরা তাজউদ্দিন। তাজউদ্দিন পরিবার, তাজউদ্দিন সাহেবের ওয়াইফ সোহেল তাজ, সেলিম হোসেন রিমি, তাদেরই মা। আওয়ামী লীগের দুঃসময় তিনি আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন। পরবর্তী সময় আমরা দেখেছি সোহেল তাজ সংসদ সদস্য হয়েছেন, সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে তার বিদায় নেয়ার বিষয়ে অনেকগুলো গল্প প্রচলিত আছে, কিন্তু সেই গল্প যেটি সত্যি হোক না কেন, সেটি খুব সুখকর ছিল না। আমরা জানি যে শেখ পরিবারের ঘনিষ্ঠ একজনের দ্বারা লাঞ্ছিত হয়ে তিনি ক্যাবিনেট থেকে বিদায় নিয়েছিলেন। সেই জায়গা থেকে হচ্ছে একজন ক্ষোভের জায়গা তো থাকতেই পারে।
আহ, তার বাইরে আমার কাছে মনে হয় যে রাজনীতির প্রতি এক ধরনের বীতশ্রদ্ধতা তৈরি হয়েছে সোহেল তাজের, যার কারণে তিনি খেলাধুলা, বডি বিল্ডিং থেকে শুরু করে নানান কিছুর সাথে যুক্ত হয়েছেন। পরবর্তী সময়ে আমার যেটা মনে হয়েছে, বিশেষ করে 5 আগস্টের পর, 5 আগস্টের পর আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে না, এটা বিভিন্ন জনের সাথে আলাপ করে এক ধরনের অনুসিদ্ধান্তে পৌঁছেছি বলতে পারেন, যে তিনি হয়তো আগামী দিনে আওয়ামী লীগের হাল ধরার ক্ষেত্রে ভূমিকা রাখতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ তো আসলে আওয়ামী লীগ দীর্ঘদিন চালায়নি। আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মারা নানান তাদের বিরোধী শক্তি আওয়ামী লীগটা চালিয়েছে, যার কারণে আমরা 5 আগস্ট দেখলাম। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার মনে হয় সোহেল তাজ আবার আহ খানিকটা হোঁচট খেয়েছেন। সেই জায়গা থেকেই তিনি খুব প্রকাশ করে কথাগুলো বলছেন। তবে দিন শেষে আমার মনে হয় যে আহ, তাজউদ্দিন পরিবার, আমি সোহেল তাজ বা সিমিন হোসেন রিমি বা তাদের ছোট বোন যিনি বই লিখে আলোচিত সমালোচিত হয়েছেন, আমি তাদের কারো কথাই বলছি না। আমি বলছি যে তাজউদ্দিন পরিবার দিন শেষে আমার কেন যেন মনে হয় যে হয়তো বা শেখ হাসিনার পাশেই থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আমাদের কাছে মিনিট তিনেকের মতো আছে। বিজয়ের মাস বাংলাদেশে, ডিসেম্বর বিজয়ের মাস। আমরা বিগত বহু বছর ধরে, যদি এই বিগত 15 বছর, এর আগেও বলি 20 বছর 30 বছর, আপনি বহু বছর ধরে সাংবাদিকতা করছেন, ডিসেম্বর মাসটা আসলে বাংলাদেশে ভিন্নভাবে উদযাপন হয়। এবং আমরা যদি দেখি যে গণমাধ্যমগুলো স্পেশালি নানা রকম আয়োজন, প্রতিবেদন, ডকুমেন্টারি থেকে শুরু করে টেলিভিশনের কোনায় বিভিন্ন রকমের আইকন, আমরা বিভিন্ন টার্ম এটাকে বলি গণমাধ্যমে, সেটাতে আমি বলছি না। এবার আপনার কাছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে ডিসেম্বর মাস বাংলাদেশের গণমাধ্যমগুলো কিভাবে পালন করছে, কি আয়োজন দেখতে পাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? গণমাধ্যম কর্মীর আগে আমার পরিচয়, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি শহীদ পরিবারের সন্তান। আমি হতাশ, হতাশ না, শুধু ক্ষুব্ধ বলতে পারেন, যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এত কথা হলো, এখনো শুনছি গণমাধ্যম নাকি স্বাধীন। সেই জায়গায় আজকে বিজয়ের মাস ডিসেম্বর, এই যে বাংলাদেশের পতাকা, মুক্তিযুদ্ধের কোন একটি ছবি এই যে পপ আপ হিসাবে ইউজ করার বিষয়টি, বা পত্রিকায় দৈনন্দিন কার্যক্রমের জায়গাতে হচ্ছে ইতিহাসের এই দিনে 71-এ কি হয়েছিল সেই লেখাগুলো এবার চোখে পড়ছে না। আমি বলছি না এটা আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ অথবা অন্তর্বর্তীকালীন সরকার তারা নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা আসলে বাঙালিরা নিজেদের বিক্রি করতে পছন্দ করি। আমরা আমাদের মেধা, আমাদের মননশীলতা, আমাদের স্বাধীনতা বন্ধক রাখতে পছন্দ করি। আজকে ভারত ইস্যুতে বলেন বা অন্য পাকিস্তান ইস্যুতে বলেন, আমরা নিজেরা বাংলাদেশি না হয়ে বাংলাদেশের পক্ষে কথা বলার চাইতে আমরা ভারত বা পাকিস্তানের দালালি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যেটি বলছিলাম, যে উপদেষ্টা নাহিদ হয়তো বা তার প্রকাশ করা, এমনকি কাছের জনদের সাথে আলাপ করা, মন্ত্রণালয় থেকে বলা, এগুলো তো বলেইনি। অথবা এই সময়কালে আমরা দেখছি যে জামাত ইসলামী অনেক বেশি এগিয়ে আছে মাঠের রাজনীতিতে। বিএনপিও যতটা নেই, জামাতকে আমরা তার চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ দেখছি, বিশেষ করে জামাতের আমিরকে, ডক্টর সিরাজকে আমরা সেই জায়গাটা দেখছি। তারাও আমার চোখে পড়েনি এই ধরনের কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। আমরা গণমাধ্যম কর্মীরা নিজেদেরকে সেই জায়গায় একেবারেই হচ্ছে পায়ের কাছে বসে থাকার মতো, জিভ নাড়িয়ে লেজ নাড়িয়ে নিজের আনুগত্য প্রকাশ করার মতো জায়গা থেকে হচ্ছে আজকে এই কাজগুলি করছে। আপনি দেশপ্রেমের পরীক্ষায় 99.99 পেলেও পাশ করবেন না, আপনাকে 100-তে 100ই পেতে হবে। আমরা গণমাধ্যম কর্মীরা সেই পরীক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছি। আমরা অন্তত আমার সাংবাদিকতার সময়কাল যদি বলি, সেই একদম শুরুটায় এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি আমি। আমরা 2001 থেকে 2006 দেখেছি, 2007-08-এর 111 দেখেছি। আমরা সাংবাদিকতা করেছি, যা বলার দরকার ছিল আমরা বলেছি, কখনোই আমরা পা চাটিনি কারো। আজকে আমরা সেই জায়গায় চলে গেছি। দুঃখিত। জনাব রহমান মুস্তাফিজ, আমাদের আসলে সময় শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আরো আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে। রহমান মুস্তাফিজ এবং ডক্টর লাইলুফার ইয়াসমিন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আজকে শেষ, অন্য আরেকদিন কথা হবে। দর্শক আপনাদের কথা নিশ্চয়ই মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।